আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম সরকার, আপনাদের অ্যাডভান্স স্পিকিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ক্লাস জুড়ে থাকছি আমি আপনাদের সাথে। আর আজকে আমাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাস মানে হচ্ছে ফ্লেক্সিবল কথাবার্তা, আড্ডা, সব কিছুই। আর ইংরেজি বাংলা ভাষার মধ্যে কী পার্থক্য সেগুলি নিয়েই আমরা কথা বলবো এখানে। আর আপনাদের প্রথমেই সবার পরিচয় আমি একটু জেনে নিই। সবাই একটু পরিচয়গুলি আস্তে আস্তে লেখুন আর বলুন, আমি একটু শুনে নিচ্ছি। ওয়েল, তো শুরু করা যাক। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের ক্লাস 1, আজকে আমরা স্পিকিং মডিউলের ক্লাসটা করছি। আচ্ছা, স্পিকিং করতে হলে কী লাগে? প্রথমে লাগে হচ্ছে ফ্লুয়েন্সি। আমার স্পিকিংয়ে যদি ফ্লুয়েন্সি না থাকে, উ আটকে গেলে হবে না। ফ্লুয়েন্সি হচ্ছে সাবলীলভাবে বলা, যেখানে কোহেশনসটা থাকবে, যা বলেছেন ঠিকঠাক মতো বলতেছেন, সেটা ইম্পর্টেন্ট ফ্লুয়েন্সি। তারপর জিআরএ মানে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, অর্থাৎ ইংরেজি বলতে গ্রামার লাগে। প্রতিটা জিনিসের গ্রামার আছে। ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটেরও গ্রামার আছে। আপনি ইচ্ছা মতন বল ছুড়লে হবে না, আপনাকে বলকে নির্দিষ্ট অ্যাঙ্গেলে হাত ঘুরিয়ে বল মারতে হবে। সো গ্রামার ছাড়া যারা ইংরেজি শিখতে চান তারা আসলে ব্যাপারটা বুঝতে পারতেছেন না। এটা এক ধরনের ধোকা যে আপনার গ্রামার ছাড়া হবে না, মানে প্রতিটা জিনিসেরই গ্রামার আছে। সো একটা নামাজ পড়তে গেলে নামাজেরও গ্রামার আছে। গ্রামার মানে কি? কীভাবে রুকু দিতে হয়, সিজদা দিতে হয়, সব ঠিকঠাক মতো করতে হয়। দিস কল গ্রামার। গ্রামার স্পেন হচ্ছে ভাষাকে শুদ্ধ রূপে বলতে, পড়তে, লিখতে যেটা সাপোর্ট করে, সেটা হচ্ছে গ্রামার। ওয়েল, লেক্সিক্যাল রিসোর্সেস নাম্বার 3। লেক্সিক্যাল রিসোর্সেস হচ্ছে আমাদের ভোকাবুলারি বা আরও কিছু বোঝায়, মানে বেসিক্যালি এটা ভোকাবুলারি। আর নাম্বার 4 হচ্ছে প্রনাউন্সিয়েশন। এই 4টা জিনিস নিয়ে হচ্ছে স্পিকিং। তো স্পিকিংয়ের 4টাকে অস্বীকার করে স্পিকিং হয়। শুধু ফ্লুয়েন্সি আছে, কোয়েশনস নাই, গ্রামাটিক্যাল ঠিক নাই, লেক্সিক্যাল রিসোর্সেস ঠিক নাই, প্রনাউন্সিয়েশন ঠিক নাই, তাহলে কিন্তু এটাকে স্পিকিং বলা যায় না। তো চলে আসা যাক, আমাদের বাংলা এবং ইংলিশের সাথে একটা পার্থক্য আছে। ওয়েল, বাংলায় আমরা ধরেন একজনকে আমরা উবার ডাকলাম, উবারকে বলতাম, উবারকে আমি বলে, এই যাবা, বলো যাবো। এই যে যাবা, যাবো। তো ইংলিশে কি এরকম বলা যায় না? ইংলিশটা আরেকটু বড় করে বলতে হয়। আমাদের অনেক শর্ট আছে বলার সময়, আমরা শুধু ভার্ব দিয়ে অনেক কথা বলতে পারি। সো ইংলিশের ক্ষেত্রে গো মানে এরকম যাবা, তো ভদ্রভাবে বলা যায় উড ইউ গো ওর উইল ইউ গো। যাবা কিনা, এই যে যাবা কিন্তু প্রশ্নবোধক। হ্যাঁ, সে বলছে যাবো স্যার, তো ইংলিশে হলে স্যার আই উইল গো। তো ব্যাপারটা হচ্ছে যে আসো, আসো মানে কি তুমি কি আসবা, এটা বোঝায় আর কি, আসো বা ভিতরে আসো। তো আসো বলে ইংলিশে বলে কাম বলা যায় না, উড ইউ কাম, আসবা, অর প্লিজ কাম। তো এই হলো অবস্থা যে বাংলার সাথে ইংলিশে বেশ, বাংলা ভাষা কিন্তু বেশ ছোট, কন্ট্রাক্ট মানে খুব মানে সহজে অনেক সময় বলা যায়। এবং বাংলা ভাষা হচ্ছে, বাংলা ভাষার যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বোঝেন কেন, বাংলা ভাষাটা হয়ে যায়। কিন্তু ইংলিশটা একটু ওরকম না, ইংলিশটা একটু আলাদা। তো তো ভাষায় যেমন আমাদের আরেকটু যদি চিন্তা করি, আমাদের ভাষায় আরেকটু ব্যাপার স্যাপার আছে। আমরা যখন ধরেন আপনারা আমার সাথে কথা বলতেছেন, অনেকক্ষণ কথা টথা বলার পর যাওয়ার সময় বলবেন স্যার আসি। তো এই যে যাওয়ার সময় আপনি বিদায় নেওয়ার সময় বলতে স্যার আসি, এটা তো আপনি আসি মানে তো ভিতরে ঢোকা। কিন্তু আপনার কাছ থেকে যখন বিদায় নিচ্ছেন স্যার আসি বলে, কিন্তু আপনি চলে যাচ্ছেন। তো এটা হচ্ছে ভাষার একটা কালচার। এখন এটা বুঝাইতে হবে যে আমরা যাওয়ার সময় আসি বলে, এই আসি মানে হচ্ছে বিদায় নেওয়া, গুড বাই। তো ভাষার এরকম ব্যাপার যেমন বাংলা ভাষা আছে, ইংলিশেও আছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন্স হলো যে নেটিভ টিচার এবং বাইলিঙ্গুয়াল টিচার দুটোর দরকার আছে কি, মানে কোনটা বেশি দরকার? আসলে আপনার নেটিভ টিচারেরও দরকার আছে, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে যে দু ভাষায় পড়াতে পারে। তো দুটো টিচারই কন্ট্রিবিউট বেশি। বেসিক লেভেলটা আমাদের বাইলিঙ্গুয়াল টিচারের কাছে পড়া উচিত, এরপর অ্যাডভান্স লেভেলটা আমরা নেটিভ টিচারদের কাছে পড়তে পারি। এইখানে এই যে কোয়েশ্চেন করে বসছেন, এই জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিলাম যে স্যার আমরা কি নেটিভ টিচারের কাছে যাবো না বাইলিঙ্গুয়াল? আপনি প্রথমে বাইলিঙ্গুয়াল টিচারের কাছে যাবেন, মিনিমাম ইন্টারমিডিয়েট, বেসিক, তারপর প্রি ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স লেভেলের জন্য আপনি নেটিভ স্পিকার দেখতে পারেন, কারণ তখন আপনি নেটিভ স্পিকারকে বুঝবেন। ওয়েল, আচ্ছা, তাহলে বাংলা আর ইংরেজি এই দুই ভাষার ব্যাপারটা আমরা কিছুটা বুঝলাম, যে ইংরেজিরও এরকম ব্যাপার স্যাপার আছে যেরকম বাংলায় আগে শুনলেন। তাহলে আমি আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করব যে আপনি কেন ইংরেজি শিখতে ভয় পান। তো ভয় পাবে যাদের ভাষা কোণে, আপনি তো পার্ট অফ ব্রিটিশ কলোনি, একটা সময় আমরা ব্রিটিশ কলোনি ছিলাম। সো আমাদের প্রচুর ওয়ার্ড ইংলিশ। কীরকম ইংলিশ? আমার মাথার উপর কী ঘুরতেছে, একটা ফ্যান ঘুরতেছে, তো এটাকে আমরা কী বলি? ফ্যান বলি। তারপর যেটা দিয়ে আমার এখন, আচ্ছা ফ্যান না থাকলে অনেকের বাসায় আছে কি, এয়ার কন্ডিশন। এখন এয়ার কন্ডিশনের বাংলা কি? শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। আপনি হঠাৎ করে যদি কাউকে বলেন, ভাই আমরা এই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কোথায় পাবো, রিক্সাওয়ালারা যদি বলেন যে ভাই শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র যেখানে পাওয়া যায় নিয়ে যান, সে চিনবে না। যদি বলেন যে এসি টেসি পাওয়া যায় কোন জায়গায়, সে সাথে সাথে নিয়ে যাবো, ও এসি এটা।
সো আপনাকে বুঝতে হবে যে আমরা মানে আমাদের আশেপাশে যা আছে অ্যারাউন্ড এভরিথিংয়ের ব্যাপারটা হচ্ছে আমরা তাদেরকে মানে ইংলিশটাকে বাংলা করে নিছি। যেমন আমার সামনে জ্বলতেছে লাইট, তো লাইট আমরা বাতি বলি না, ভাই লাইট করে নিয়ে আসো। তারপর ওই যে মাথার উপরে চলতেছে ফ্যান, তারপর হচ্ছে আমি যে কিছুক্ষণ পর পর পানি খাচ্ছি এটাকে বলছে বটল, তারপর এসি যেটা দিয়ে চালাচ্ছি সেটাকে বলছে রিমোট, তারপর আমি যেটাতে কথা বলতেছি আপনাদের সাথে মাইক্রোফোন, বা যেটাতে বলতেছি সেটা মোবাইল ফোন, বা মোবাইল ফোনের সাথে যেটা কানেক্টেড সেটা হচ্ছে বা হেডফোন। তো আপনারা যেখানে বসে আছেন সেটার নাম চেয়ার, যেটার উপরে আপনার খাতা রেখে লিখছেন সেটা টেবল। সো এভরিথিং অলমোস্ট আমাদের ভাষায় আপনি যদি চিন্তা করেন আমাদের চারপাশে আমরা প্রচুর ইংরেজি শব্দ জানি। এটা অনেক দেশেরই এরকম সুযোগ নেই। যেমন চায়নাতে কিন্তু ওরা খুব যে ইংরেজি জানে না মেজরিটি, কিন্তু আপনি যদি বলে মোবাইল ফোন কেউ বুঝবে না, মোবাইল ফোনকে ওরা সৌজি বলে। ইভেন ওরা আইফোনটাকে বলে হচ্ছে পিঙ্গো সৌজি, পিঙ্গো মানে আপেল, সৌজি মানে হচ্ছে ফোন। তো চিন্তা করেন তাদের ক্ষেত্রে মানে অ্যাপেল বা আইফোন এটা কেউ চেনে না তারা। তাহলে আমাদের জন্য আসলে ইংরেজি শেখা খুবই সোজা, কারণ আমাদের চারপাশে প্রচুর ইংরেজি শব্দ আছে। আচ্ছা, এবার ইংরেজির সাথে বাংলার বেসিক পার্থক্যটা কি সেটা দেখলে আমাদের অনেক ফ্লুয়েন্সি ক্লিয়ার হয়ে যাবে। বাংলায় যেরকম আমরা দেখলাম যে জিনিসটা কাজ করে, ইংলিশেও এরকম কাজ করে। তো সেটা একটু দেখে আসি। যেমন ইংলিশে আমরা বলি যে আমার বাংলায় যদি বলি আমার টাকা নাই, তো নর্মালি বলি আই হ্যাভ নো মানি। কিন্তু না, ইংলিশে কিন্তু আই হ্যাভ নো মানি বলে। আই হ্যাভ নো মানি বললে তো বুঝবে আর এই লোকটা কত গরিব, পরে বাসায় যায় ত্রাণ দিয়ে আসবে। ব্যাপারটা হচ্ছে আপনার এই মুহূর্তে মানে খেতে গেছেন, ইংল্যান্ডে আছেন, খেতে গেছেন, এই মুহূর্তে আপনার পকেটে টাকা নেই, কারণ হয়তো হিজ ইউজ একজন এটা। তখন আমি বলবো ফ্রেন্ড টুডে আই এম ব্রোক। এই যে আজকে আমার টাকা নাই, তখন ইংলিশ হচ্ছে কি টুডে আই এম ব্রোক। আচ্ছা, তো আপনি যেহেতু যখন লাস্টবার বন্ধুদের সাথে গেছিলেন খাবার খেতে, টাকা পে করতে পারেন নাই, কিন্তু আপনি মাসের 1 তারিখ আজকে টাকা পাইছেন, স্যালারি পাইছেন, তো আপনি বন্ধু আজকে আমার টাকা আছে, তো এরকম বললাম টুডে আই হ্যাভ ইনাফ মানি, লেটস হ্যাভ এ পার্টি, এরকম না। ফ্রেন্ড টুডে আই এম লোডেড, তখন কি ইউজ হয় আই এম লোডেড। তখন আমাদের ব্যাপারে আই এম লোডেড, যে লোড করা। এই যে আমরা কিন্তু বলি যে বন্ধু আমাকে 20 টাকা লোড করে দিই, ফ্লেক্সি লোড ব্যবহার করি, ফ্লেক্সিবল লোড। তো আমার টাকা না ইংলিশ হচ্ছে যে এই মুহূর্তে নাই, আসলে আছে কিন্তু আমি আসলে স্যালারি পাইনি, দ্যাটস আই এম ব্রোক। আর আজকে আমি স্যালারি পেয়েছি, আই এম লোডেড। ঠিক এই ব্যাপারগুলো আপনাকে ইংলিশে শিখতে হবে। যেমন আমরা যাওয়ার সময় আসি, তো এরকম না স্যার স্যার বলো স্যার আই হ্যাভ নো মানি হবে না, আসলে হবে, কাজ চালায়নি, ব্যাপার বুঝতে কষ্ট। কিন্তু আপনি যদি বলেন আই এম লোডেড, বোঝা যাবে ওয়েল, কারণ ওরা নেটিভ ইংলিশে ভেবে বলে আই এম ব্রোক, মানে আমার টাকা নাই, হাত খালি, বন্ধু এই মুহূর্তে হাত খালি। তো ওদের ইংলিশটা হচ্ছে আই এম ব্রোক। আচ্ছা, আমরা যদি বলি, আমরা এসব বলি বন্ধু আমি তোমাকে খাওয়াবো, তো ইংলিশ যদি বলি আমি তোমাকে খাওয়াবো, আই উইল ফিড ইউ। বাট আই উইল ফিড ইউ তো হবে না, বাট নেটিভরা বলে কি আই উইল ট্রিট ইউ। আই উইল ট্রিট ইউ মানে আমি তোমাকে খাওয়াবো, আমি তোমাকে আপ্যায়ন করবো, আই উইল ট্রিট ইউ। এটা ইংলিশ হচ্ছে ট্রিট, ফিডের জায়গায়। আচ্ছা, তারপর যদি বলে আচ্ছা বন্ধু এখানে সিগারেট খাবা না, ডোন্ট ইট সিগারেটস, না ডোন্ট ইট সিগারেট হয় না, ইংলিশে হয় ডোন্ট স্মোক। এটাকেই বলা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, যে আমরা যেটা বলছিলাম বুকে, হ্যাঁ এখানে বন্ধু আই ডোন্ট লাইক ইটিং সিগারেট, না সিগারেট ইট করা হয় না, সিগারেট হয় স্মোক করা, ডোন্ট স্মোক। তো ইংলিশ বাংলার এই দুটো জিনিস জানবো, এবং আমরা সেই নেটিভ এক্সপ্রেশনগুলি দিয়ে শিখবো পুরো ক্লাস জুড়ে। এবং আপনাদের আগে এই ধরনের কোয়েশ্চেন করবেন দেখে আমি আগেই প্রথমে ক্ল্যারিফাই করলাম যে এই ব্যাপারটা আছে। আচ্ছা, বাংলার কি ব্যাপার? বাংলায় হচ্ছে যে আপনি বাংলা যেভাবে বলেন এভাবে হয়। আমি তোমাকে ভালোবাসি, যে আমি তোমাকে ভালোবাসি, এটাও হয়েছে। তোমাকে আমি ভালোবাসি, তাও ভালোবাসে আমি তোমাকে, মানে বাংলা ভাষায় আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেখানেই দেন না কেন বাংলা যেভাবে বলেন হয়, কিন্তু ইংলিশে কিন্তু ওই ব্যাপারটা ওরকম না, বা স্ট্যান্ডার্ড বাংলা এরকম না। আসলে আমরা এখন বাংলা ইংরেজি পার্থক্যটা জানবো এবং কীভাবে ফ্লুয়েন্সি আনতে হবে সেটার জন্য কথা বলবো। আরেকটা জিনিস আমরা এখানে লিখে রাখছি, আমি ঢাকায়, এখানে মনে হচ্ছে বাংলা ভাষায় কোনো আমি ঢাকা, আই ঢাকা না, আই ঢাকা না, আমি ঢাকা তুমি সদর, ইউ সদর না, তখন আমাকে আই এম ইন ঢাকা আনতে হবে। আমি ঢাকায় মানে হচ্ছে আই এম ইন ঢাকা। তো কারণ ইংলিশে সাবজেক্টের পর ভার বসাইতে হয়। আচ্ছা, এটা নিয়ে আমরা এখন বাংলা এবং ইংলিশের সাথে যে পার্থক্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আসলে বাংলা এবং ইংলিশের মধ্যে পার্থক্যটা কী? হ্যাঁ, ইংলিশে ইট মানে কি খাই, আচ্ছা ইট মানে খাওয়া বা খাই, এই ইটটা হচ্ছে কি ভার্ব। আসলে এখন দিয়ে বাংলা আর ইংলিশের মধ্যে পার্থক্য, আমি খাই, খাইটা কি সবাই বলবেন, আমি খাই মানে হচ্ছে ভার্ব। এটা কোথায় বসছে? সেন্টেন্সের শেষে, বারবারই বলবেন। হ্যাঁ, পরের সেন্টেন্স বললাম আমি ভাত খাই, এবার বলেন খাইটা কি, খাইটা ভার্ব, কোথায় বসছে? সেন্টেন্সের শেষে। তো
তো আবার বললো আমি শাক দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসছে সেন্টেন্সের শেষে। আবার আমি একটা সেন্টেন্স বললাম আমি শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসছে সেন্টেন্সের শেষে। পরের সেন্টেন্সটা বলতেছি, আবার বলতেছে আমি আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসছে সেন্টেন্সের শেষে। আচ্ছা আমি টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসছে সেন্টেন্সের শেষে। আচ্ছা সেন্টেন্স থেকে আমি আরও বড় করে আমি গল্প করে করে টিভি দেখে দেখে আচ্ছা তাহলে আমি সেন্টেন্সটাকে আবার মানে বড় সেন্টেন্স দেখাচ্ছি, আমি টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসে সেন্টেন্সের শেষে। আচ্ছা আরেকটা সেন্টেন্স দেখেন, আমি গল্প করে করে আরেকটা অ্যাড করব, গল্প করে করে টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসে সেন্টেন্সের শেষে। তো সেন্টেন্সটাকে যদি আরও বড় করি, আমি রাতের বেলায় 10টায় গল্প করে করে টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা হলো কি ভার্ব, কোথায় বসে সেন্টেন্সের শেষে। অর্থাৎ আপনি বাংলা ভাষায় যত বড় সেন্টেন্স বলেন না কেন, বাংলা ভাষায় মেইন ভার্ব যেটা সেটা সেন্টেন্সের শেষে চলে যায়। তো ইংলিশে এটা কোথায় বসে, ইংলিশে এটা বসে সাবজেক্টের পরে। অর্থাৎ আমি ভাত খাই ইংলিশ হবে, দেখেন এটা সবে সাবজেক্টের পরে। অর্থাৎ ইংলিশের সাবজেক্টের পরে যদি আপনি ভার্ব না দেন তাহলে ইংলিশ সেন্টেন্স হবে না। আচ্ছা তাহলে হ্যাঁ আমি ভাত খাই, তো ইংলিশটা হবে কি, আচ্ছা আই ইট, আমি খাই, তাহলে চলে গেলাম হ্যাঁ আমি ভাত খাই, তাহলে হচ্ছে আই ইট, আমি ভাত খাই। আচ্ছা ইট দিয়ে শিখে যেহেতু এটাতে। আচ্ছা এইবার দেখেন যেটা দিয়ে আমরা স্কুলে পড়ে আসি আমি ভাত খাই, প্রথমে এটা দিয়ে। আচ্ছা খাইটা হচ্ছে কি ভার্ব, কোথায় বসে সেন্টেন্সে, কিন্তু ইংলিশে এই খাইটা কোথায় বসে সাবজেক্টে পড়ে, তাহলে দিয়ে আই ইট। আচ্ছা আর ভিতরে ঢোকা শুরু করছে, রাইসটা কি অবজেক্ট। আচ্ছা আই ইট রাইস, তাহলে হচ্ছে আমি ভাত খাই। ওয়েল তো আমি সেন্টেন্সটা আমি ভাত খাই ছিল, এবার হচ্ছে ভাত আমি শাক দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসলো সেন্টেন্সের শেষে। তাহলে ইংলিশ করার সময় কী করতে হবে, এই জন্য আমি রেটিং দিচ্ছি, প্রথমে আসবে আই আর খাই আসবে, তাহলে হচ্ছে আই ইট। তারপর কি ছিল পিছন থেকে আসবে, মানে মানে খাইয়ের পর কি আছে ভাত, তাহলে আই ইট রাইস, আই ইট রাইস। আচ্ছা শাক দিয়ে, তাহলে হচ্ছে কী হবে উইথ ভেজিটেবলস। আচ্ছা দেখছেন ইংলিশের সাবজেক্টের পর সব অবজেক্ট বসা শুরু করবে, এটা হলো ইংলিশ মানে হচ্ছে সাবজেক্টের পর মেইন ভার্ব বসে দেবো। আচ্ছা তারপর হচ্ছে আমি শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, খাইটা কি ভার্ব, কোথায় বসে সেন্টেন্স শেষে। ওয়েল তাহলে এটা কোথায় বসবে, প্রথমে বসে হবে আই, আর আমার বাংলা ভাষায় ভার্ব কোথায় থেকে শেষে, তাহলে আমি যাই আই ইট। আচ্ছা আই ইট, তারপর কি আমি খাই, তারপর হচ্ছে ভাত, তারপর মাছ দিয়ে শাক দিয়ে, তো ভাত নিয়ে গিয়ে রাইস অবজেক্ট পিস থেকে আসবে, এই যে প্রথমে ভাত আসবে, তারপর আসবে মাছ দিয়ে, তারপর শাক দিয়ে। আচ্ছা তাহলে আই ইট রাইস। আচ্ছা আই রাইস, আচ্ছা ভাত, তারপর হচ্ছে মাছ দিয়ে, উইথ মাছ দিয়ে শাক দিয়ে ইংলিশ কি উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা মাছ আগে দিচ্ছে, আচ্ছা তাহলে এটা লিখি উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা আই ইট রাইস উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস, আমি কীতে খাই, আমি শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই। ওয়েল আই ইট রাইস উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। পরের সেন্টেন্সটাতে চলে যায়, আমি আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, তাহলে ইংলিশ লেখার সময় কী হবে, ইংলিশ মানে হচ্ছে সাবজেক্টের উপর ভার্ব, তাহলে আমি হচ্ছে আমি আর শেষ হলো খাই নিয়ে আসে আই ইট। আচ্ছা কী খাই আই ইট, আচ্ছা ভাত, এই যে প্রথম আসবে ভাত, তারপর মাছ দিয়ে শাক দিয়ে আব্বু আম্মুর সাথে, তাহলে আই ইট হ্যাঁ আই ইট রাইস। আচ্ছা মাছ দিয়ে আই ইট রাইস উইথ ফিশ। আচ্ছা আগে একটু উইথ মাছ দিয়ে আসছে উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা মাছ দিয়ে খাই, মাছ দিয়ে শাক দিয়ে মানে হচ্ছে উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবল। আচ্ছা কার সাথে থেকে আব্বু আম্মুর সাথে উইথ হবে, তো আমি উইথ হবে কিন্তু আমি একবার উইথ ব্যবহার করছি, তাহলে আমি একটু অ্যালং উইথ দিয়ে দিই। আচ্ছা তো বারবার কেউ হ্যাঁ উইথ অ্যালং। আচ্ছা অ্যালং উইথ কি, অ্যালং উইথ আব্বু আম্মুর সাথে ইংলিশ অ্যালং উইথ মাই প্যারেন্টস, আব্বু আম্মু ইংলিশ হলো মাই প্যারেন্টস। আচ্ছা তো আব্বু আম্মুর সাথে ভাত খাই। ওয়েল
তাহলে বোঝা গেল যে সেন্টেন্সটা আমি বড় করতেছি। তাহলে আসলে আমি আব্বু আম্মুর সাথে ভাত খাই। আই ইট রাইস উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবল অ্যালং উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, পরের সেন্টেন্সটা যে আমি টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই। এখন আরেকটা যোগ, যে টিভি দেখে দেখে এটা যোগ হয়েছে, এই যে টিভি দেখে দেখে। তাহলে এটা করার সময় কী করতে হবে? আচ্ছা, এটা করার সময় আমাকে যেটা করতে হবে সেটা হলো আচ্ছা, এটা করার সময় আমাকে যেটা লিখতে হবে সেটা হলো তাহলে আমি টিভি দেখে ভাত খাই, আর তাহলে হচ্ছে প্রথম হচ্ছে আমি খাই, এটা লিখতে হবে আই ইট। তারপর কী খাই? এই যে ভাত আসবে প্রথমে। আচ্ছা, তাহলে আই ইট রাইস, আই ইট রাইস। তারপর কী দেখায়? মাছ দিয়ে শাক। আই ইট রাইস উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আব্বু আম্মুর সাথে খাই অ্যালং উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, আব্বু আম্মুর সাথে খাই অ্যালং উইথ মাই প্যারেন্টস। এবার একটা জিনিস, টিভি দেখে দেখে। আচ্ছা, এইখানে একটা সুন্দর জিনিস আমরা এখন শিখবো, যে একটা মেইন ভার্ব আইট আছে, এখন টিভি দেখে দেখে মানে দেখে দেখে টিভি দেখে আরেকটা ভার্ব হয়েছে। ইংলিশের বেসিক গ্রামার রুলস, অনেকগুলো রুলস আছে, এর মধ্যে ভার্বের সাথে একটা ভার্বের পর আরেকটা ভার্ব বসলে কী হবে, এটার বেসিক রুলস হলো একটা ভার্বের পর একটা মানে আইট রাইজ, অর্থাৎ একটা মেইন ভার্ব, এটা ইটটা হচ্ছে মেইন ভার্ব, মানে একটা মেইন ভার্বের পর আরেকটা ভার্ব বসলে সেটা ভার্বের সাথে আইনজি হবে, এরপর যদি আরেকটা ভার্ব বসে ওইটাও আইনজি হবে। এটা হলো ইংলিশের বেসিক রুলস, তো সেটা অ্যাপ্লাই করবো আমরা। তো আইট রাইস উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস অ্যালং উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, টিভি দেখে দেখেছিল, তাহলে কী হবে? টিভি দেখে দেখে মানে হচ্ছে ওয়াচিং টিভি, ওয়াচিং টিভি গুড। আচ্ছা, এবার আমরা আরও অ্যাড করলাম, আমি গল্প করে করে টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই। তাহলে আমার এটা কী হবে? ওয়েল, তাহলে এটা হবে সেম, আগে আমি আর খাই লিখতে হবে, কারণ বাংলা ভাষায় ভার্বের সাথে আইট। আচ্ছা, তারপর ভাত, তাহলে সেটা আমরা এখানে লিখব ভাত, আইট রাইস। আচ্ছা, তো কী দিয়ে খাই? উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবল। কার সাথে খাই? আব্বু আম্মুর সাথে অ্যালং উইথ মাই প্যারেন্টস, আব্বু আম্মুর সাথে খাই। আচ্ছা, তো এরপর ছিল টিভি দেখে দেখে গল্প করে। এখন তো টিভি দেখে দেখে ছিল, তাহলে তখন এটা হবে ওয়াচিং আচ্ছা টিভি। আচ্ছা, আমি গল্প করে ইংলিশ হচ্ছে অ্যান্ড চ্যাটিং বা গসিপিং। আপনি যেটা গসিপিং না, গসিপিং উইথ, গল্প করে গসিপিংয়ের সাথে উইথ দিলে সুন্দর হয় আর কি। অ্যান্ড গসিপিং হলো ঠিক আছে, কিন্তু গসিপিং উইথ দ্যাম এটা হলো একটু ভালো হয়, গসিপিং উইথ দ্যাম। আচ্ছা, তাদের সাথে গল্প করে খাই। আচ্ছা, তাইলে আমার সেন্টেন্সটা দেখেন কী দাঁড়ালো, যে আমি গল্প করে টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই। তাহলে আমি খাই শেষে চলে আসলো আমি, আর খাই আগে আনতে হবে, কারণ ইংলিশ মানে হচ্ছে সাবজেক্ট অফ ভার্ব, এই জন্য আইট। তারপর দেখেন খাইয়ের পাশে ভাত, তো রাইস দিলাম, মাছ দিয়ে শাক দিয়ে উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। আচ্ছা, তারপর কার সাথে খাই? আব্বু আম্মুর সাথে অ্যালং উইথ মাই প্যারেন্টস। আচ্ছা, তো কীভাবে খাই দেখেন, তার পাশে টিভি দেখে দেখে, তো একটা ভার্বের পর একটা ভার্বের সাথে আইনজি, তো ওয়াচিং টিভি। আচ্ছা, গল্প করে অ্যান্ড গসিপিং উইথ দ্যাম। এবার সেন্টেন্সটাকে আমি আরও বড় করলাম, সেটা হলো আমি রাতের বেলায় 10টায় গল্প করে টিভি দেখে দেখে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই। আচ্ছা, আমি এখন অতিরিক্ত একটা জিনিস যোগ হয়েছে, রাতের বেলা 10টায়, তাহলে এটা এই রাতের বেলা 10টায়, আচ্ছা এটা 10টায়। আচ্ছা, এটা থাকুক, আপনারা দেখেন 10টায় বুঝে নেন। তো আমি রাতের বেলায় 10টায় গল্প করে আচ্ছা, বাংলা এখন ইংরেজিতে মানে বাংলা ভাষার ভিতরে সময় আসছে, তো বাংলা ভাষার সময় সাবজেক্টে পরে বসে, কিন্তু ইংলিশের সময় কোথায় বসে? হ্যাঁ, ইংলিশের সময় বসে শেষে। আমরা ছোটোবেলায় শিখছি না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ ইংরেজিতে 95% কেসে আপনার সময় কোথায় বসে? সেন্টেন্সের শেষে বসে। শুরুতেও বসানো যায়, কিন্তু এটা শেষেই বেশি সুন্দর। তাহলে আমরা এটাকে কী করবো? সব কিছু লিখে আমরা এটা শুরু করি। হ্যাঁ, আমি, তারপর কী আসবে? আমি আসবে, আমার পর খাই আসবে, কারণ আমার পর আচ্ছা আসবে, খাই আসবে। তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা খাই, আই ইট রাইস উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস। শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই, কার সাথে? অ্যালং উইথ মাই প্যারেন্টস, আবার আমার সাথে ভাত খাই। আচ্ছা, কীভাবে খাই? টিভি দেখে দেখে, তাহলে হবে ওয়াচিং
টিভি অ্যান্ড তারপর কি ছিল গল্প করে করে, তো অ্যান্ড গসিপিং উইথ দ্যাম। আচ্ছা, কখন খায়? রাত্রেবেলার 10টায়। তাহলে হবে কি অ্যাট 10 o'clock, অ্যাট 10 o'clock, রাত 10টায়। তাহলে হবে 10 o'clock, ক্লক দিতে পারি, অথবা আপনারা 10 PM দিতে পারেন, 10 o'clock। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো যে আমি রাতের বেলায় 10টায় গল্প করে করে টিভি দেখে থেকে আব্বু আম্মুর সাথে শাক দিয়ে মাছ দিয়ে ভাত খাই। তো এই ক্ষেত্রে যেটা দাঁড়ালো যে ইয়াতে সময়টা কোথায় বসলো, সেন্টেন্সে যায় অ্যাট 10 o'clock। 10 o'clock মানে আছে 10 o'clock। আচ্ছা, 10 o'clock এটা দেওয়ার সময় এরকম দিতে, হ্যাঁ, অ্যাট 10 o'clock। 10 o'clock মানে অফ ক্লক। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস অ্যালং উইথ মাই প্যারেন্টস, ওয়াচিং টিভি, গসিপিং উইথ দেম অ্যাট 10 o'clock। ওয়েল, এইভাবেই আসলে, অর্থাৎ বাংলা ভাষায় আপনি যত বড় সেন্টেন্স বলেন না কেন এর ভার্ব চলে যায় শেষে, আর ইংলিশ হলো এরপরে। এই জন্য আমরা এটা চাইলে যত বড় করা যায় তত বড় বড় সেন্টেন্স লেখা যায়। তো আজকের পর্যন্ত আপনাদের সাথে এখানেই, আর সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্লাসটাতে অংশগ্রহণ করার জন্য। আশা করি এটা আমাদের একটা বেসিক ক্লাস ছিল, বেসিক সেশন, যে আমরা কীভাবে শিখবো। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এই শুভকামনায় সবার সুখী সুন্দর জীবন কামনা করে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, হ্যাভ এ নাইস ডে, চিয়ার্স।